পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব। বিয়ে বাড়িতে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত 10। জানাবো অন্তর্বর্তী সরকারকে প্রতিদ্বন্দ্বী ভেবে রাজনীতিকদের কি লাভ। এবং সর্বশেষ জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক বলছেন ইসলামী ঐক্যজোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতা ও বিগত সরকারের মন্ত্রীদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে। যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে, তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকের আমরা প্রত্যাবাসন চাইব। তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব। পলাতক নেতাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাইরে নিয়ে মোজ ফুর্তি করছে। তাদের ফেরানো অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজটা আমরা করব। বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশিরভাগ নেতার হাতে রক্ত লেগে আছে উল্লেখ করে তিনি বলেন, তারা মানবাধিকার লঙ্ঘনে যুক্ত, বড় বড় দুর্নীতিতে যুক্ত। বিয়ে বাড়িতে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত 10। পাবনার চাটমোহরের বিয়ে বাড়িতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 10 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন গুনাইগাছা মণ্ডলপাড়া গ্রামের শ্রী ফটিক মণ্ডল, রুকু মণ্ডল, দুর্জয় মণ্ডল, সঞ্জয় মণ্ডল, লক্ষণ মণ্ডল, টুনি মণ্ডল ও উজ্জ্বল মণ্ডল। তাদের অন্যদের নাম পাওয়া যায়নি, তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। রোববার জলেশ্বর মণ্ডলপাড়া গ্রামের হাজরা মণ্ডলের ছেলের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকের সমাগম ছিল। এ সময় বাড়ির পাশেই সিগারেট টানছিল এক কিশোর। তাকে বকাঝকা করেন এক নারী। এই ঘটনা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারকে প্রতিদ্বন্দ্বী ভেবে রাজনীতিকদের কি লাভ? অবাক হওয়ার ব্যাপার, রাজনীতিকরা কেউ অন্তর্বর্তী সরকারকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছেন। এমনকি কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে এখন অনির্বাচিত আখ্যা দিচ্ছে। যদিও নাগরিকদের বড় অংশ এই সরকারের ওপরেই আস্থা রাখছে। নাগরিকদের ধারণা জন্মেছে, সংসদ নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনায় আসবে, রাষ্ট্র সংস্কারে তাদের ইচ্ছা বা সক্ষমতার ঘাটতি আছে। রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতান্ত্রিক চর্চার অভাব প্রকট। যদিও রাজনৈতিক দলগুলো এর কারণ খোঁজায় খুব আগ্রহী বলে মনে হচ্ছে না। আওয়ামী লীগবিহীন রাজনৈতিক পরিবেশে বর্তমানে বিএনপির ভালো অবস্থানে থাকার কথা, কিন্তু তারা দৃশ্যত চাপের মধ্যে। এমনকি নতুন রাজনৈতিক দল এনসিপিও মানুষের একচিটিয়া সমর্থন পাচ্ছে বলা যাবে না। তার মানে বিভিন্ন রাজনৈতিক দলের নির্দিষ্ট সমর্থক গোষ্ঠী ছাড়া সাধারণ নাগরিকরা রাজনীতিবিদদের ওপর আস্থা রাখতে পারছে না। বিপরীতে অন্তর্বর্তী সরকারের প্রতি নাগরিকদের আস্থা ক্রমে বাড়ছে। এটা স্পষ্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থা আরও বাড়তে থাকবে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলো রাজনীতিতে গুণগত সংস্কার আনতে না পারলে দলীয় কর্মী সমর্থকদের বাইরে সাধারণ নাগরিকদের সমর্থন কমতে থাকবে। রাজনৈতিক দলগুলোতে এখনো সেকেলে ধাঁচের ব্যক্তি, তোষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্ভর রাজনীতি চালু আছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো অভ্যন্তরীণ সংস্কার। দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে। নেতাকর্মীর বক্তব্যে সুস্থ ধারার রাজনীতির ছাপ থাকতে হবে। তারা ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান তা পরিষ্কার করে বলতে হবে। রাজনীতির প্যাটার্নই বদলাতে হবে। বস্তুত পুরনো রাজনৈতিক দলের নেতারা এখনো 90 দশকের রাজনীতি করছেন। তাদের বয়ানের মধ্যে কোনো নতুনত্ব নেই। তাদের বক্তব্য সচেতন নাগরিকরাও সেভাবে শুনছেন না। বিএনপি বা জামায়াতের প্রথম সারির নেতাদের রাষ্ট্র গঠন নিয়ে সুনির্দিষ্ট রাজনৈতিক ভাবনা শোনা যায় না। এমনকি বিএনপির 31 দফা ও নিজ দলের মধ্যে আলোচনায় আসছে না সেভাবে। আবার সরকারের বিভিন্ন কমিশনের প্রস্তাবিত সংস্কার প্রশ্নে অনেক জরুরি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। এটি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতাই বটে। তরুণ প্রজন্মের কাছে এই রাজনীতি কোনো আকর্ষণ তৈরি করছে না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই আশা করেছিল রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে, সেটি আসেনি। সাধারণ মানুষ যে কারণে হতাশ, তারা এক রাজনৈতিক দলের বদলে আরেক রাজনৈতিক দলের চাঁদাবাজি ও লুটপাট দেখতে চায় না। মানুষের মধ্যে নতুন চাওয়া তৈরি হয়েছে। তারা আর রাজনৈতিক হানাহানি, মারামারি দেখতে চায় না।
তাই নাগরিকদের অনেকেই এখন রাজনৈতিক দলের নেতৃত্বে গঠিত সরকার বনাম অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের মধ্যে তুলনা করছে। এই তুলনা অবশ্যই রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতারই ফল। বিপরীত দিকে অন্তর্বর্তী সরকারের কথা, কাজ, শারীরিক ভাষা, বিবৃতি, অফুরন্ত কর্মস্পৃহা মানুষের মধ্যে, শিক্ষিত তরুণদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। বিশেষত বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা ক্রমেই বাড়ছে, কারণ তারা এরকম উজ্জ্বল নেতৃত্ব গত কয়েক দশকে দেখেনি। তাই তারা এখন তুলনা করতে পারছে। আমি প্রায় প্রতিদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। জনসাধারণের সঙ্গে কথা বললে বোঝা যায়, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এত প্রাণহানির পর মানুষ আর পেশি শক্তি নির্ভর, সন্ত্রাস নির্ভর, চাঁদাবাজি নির্ভর রাজনীতি দেখতে চায় না। তারা সন্ত্রাসী, চাটুকর পরিবেষ্টিত রাজনীতিবিদদের গলাবাজি শুনতে চায় না। তারা দেখতে চায় শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, অর্থনীতিতে গতি, বাজারের স্থিতিশীল অবস্থা, ব্যাংকে লুটপাট বন্ধ, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা। প্রথম দিকে অস্থিরতা থাকলেও অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। বিদেশি বিনিয়োগ ইতিবাচকভাবে বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান সরকার ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে যেই কৌশলী কূটনীতি চালিয়ে যাচ্ছে, সেটাও গণমানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন পরিস্থিতিতে রাজনীতিবিদদের উচিত ছিল পুরনো রাজনীতি ঝেড়ে ফেলে নতুন রাজনীতির কারিশমা দেখানো, কিন্তু সেই প্রজ্ঞা, সদিচ্ছা, প্রচেষ্টা দেখা যায়নি। টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার ব্যাপারে কর্মস্পৃহা দেখা যায় না। প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার কি অনন্তকাল থাকবে? সেটা কেউ চাইবে না। জাতীয় নির্বাচন অবশ্যই হবে। তার আগে রাষ্ট্র কাঠামোর ভেতরে এবং শাসন ব্যবস্থার জরুরি মৌলিক সংস্কার করতেই হবে। গণঅভ্যুত্থান সেই ম্যান্ডেট এই সরকারকে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিবিদদের নিজের কোয়ালিটি বাড়াতে হবে। যদি তারা টিকে থাকতে চান, দলের মধ্যে ইতিবাচক সংস্কার করতেই হবে। এখনও সেকেলে ধাঁচের রাজনীতি থেকে বের হতে না পারলে এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একনিষ্ঠ হয়ে কাজ না করলে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। আর অন্তর্বর্তী সরকারকে প্রতিদ্বন্দ্বী ভেবে বসে থেকে বিশেষ কোনো ফায়দা নেই। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক, বলছেন ইসলামী ঐক্যজোট। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক। নির্বাচন হতেই হবে। আমরা মনে করি প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, গত 5 সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটি ইসিতে জমা দেয়নি। আমাদের মনে হচ্ছিল যে সময় ক্ষেপণ হচ্ছে, সেজন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটি জমা দিয়েছি। তিনি বলেন, নির্বাচন বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। গণদাবিতে পরিণত হচ্ছে। যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করছি সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে। ইসলামী ঐক্যজোটের মহাসচিব আরও বলেন, আমরা মনে করি প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে। তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে, এজন্য সংস্কার করতে হবে। গত 16 বছর যত ধরনের আবর্জনা, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন। এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়, কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে, দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।